বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং যেখান থেকে এই অনলাইন ক্লাসটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমার পরিচয় দিয়ে শুরু করছি। অনলাইন ক্লাসের রীতি অনুযায়ী এবং আমার শিক্ষার্থীরা জানে যে আমি জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শনের মাধ্যমে ক্লাস শুরু করে থাকি। তার আগে একটু দেখে নেই যে এই মুহূর্তে ভিডিওটির অবস্থান কেমন, সাউন্ড বা লাইভে অংশগ্রহণ সব কিছু আমি একটু দেখি আমার ডিভাইস থেকে। দেখছি আচ্ছা, সাউন্ড আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। একটু শেয়ার করে দিই। দিলাম। আমি আমার শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতের জন্য তোমাদের যে এসএসসি 2021 যে গ্রুপটি আছে সেখানে দিয়ে দিচ্ছি। কমার্সের শিক্ষার্থী যারা আছো, আশা করছি তোমরা ক্লাসটি উপভোগ করবে। খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, ফিনান্স ব্যাংকিংয়ের। দিয়ে দিলাম। আরও একবার দেখে নিই, অথবা লাইভে যদি কেউ থেকে থাকেন একটু আমাকে জানালে উপকৃত হব। যে শব্দ আমি আমার ডিভাইস থেকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। সাউন্ড এবং স্ক্রিন সবই ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি। বাকি হলো আপনার ডিভাইস, আপনার স্ক্রিন নিয়ে যে আসলে ওখানে কীভাবে দেখা যাচ্ছে আমি তো দেখছি না। একটু কমার্সের সরাসরি মানে আমার ছাত্র যারা যদি কেউ থেকে থাকো নবম দশমের, অবশ্যই নিজের শ্রেণী এবং রোল নাম্বারটা কমেন্ট বক্সে লিখবে। আমাদের রুটিন তোমরা নিশ্চয়ই পেয়ে গেছো, আমাদের ফেসবুক পেজে আছে এবং স্পেশালি দশম শ্রেণীর জন্য তোমাদের যে গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, সেখানে আছে। আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি এখন। প্রথমে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন। 1, 2 আলোচনা করব তৃতীয় অধ্যায় থেকে। আমি দুঃখিত, একটু স্লাইড অনেকগুলো তো আসলে কারিগরি ত্রুটি সবসময় থেকেই যায়। ওকে, চলে আসলাম তৃতীয় অধ্যায়। খুবই দুঃখ প্রকাশ করছি, আসলে আপনারা নিশ্চয়ই স্ক্রিন দেখতে পেলেন যে অনেকগুলো স্লাইড আছে একসাথে। ওকে, ঠিক আছে, কথা বাড়াবো না। তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করব, ফিনান্স ব্যাংকিংয়ের তৃতীয় অধ্যায়। এটা নবম শ্রেণীতে শুরু করেছিলাম করোনার পূর্ব সময়ে, দশম শ্রেণীর জন্য কয়েকবারই হয়েছে। আমি আজকে ধরে নেব যে এই ক্লাসটা আমরা করি নাই, একেবারে নতুন থেকে শুরু করছি। কিভাবে তৃতীয় অধ্যায়ের আমরা সম্মুখীন হব, এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন আসে আমরা কিভাবে সম্মুখীন হব। তো যাই সামনে। প্রথমে আমরা অনেকগুলো টাকা দেখতে পাচ্ছি, তাই না? আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি কথা বলে রাখি যে এখানে কাউকে কোনো স্ক্রিনশট দিতে হবে না। সাধারণত আমি বলে থাকি আমার ক্লাসে যে স্ক্রিনশট দিয়ে দেবে, কিন্তু আজকে দিতে হবে না। কেন? কারণ এই পুরো কন্টেন্টের ইমেজ ফটো আকারে আমি ফেসবুক পেজে এবং তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেব, ঠিক আছে?
সুতরাং আজকে কোনো স্ক্রিনশটের দরকার হবে না, একেবারে যতগুলো স্লাইড তোমরা দেখতে পাবে সবগুলোই ওখানে পাবে। পেজে এই ক্লাসের নিচে আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, অথবা আলাদা একটা পোস্ট করে দেব, এছাড়া মেসেঞ্জার গ্রুপে তো দেবই। তো আমরা অনেকগুলো টাকা দেখতে পাচ্ছি, তাই না? টাকার আরেক নাম অর্থ। এখন আমরা একজন সুলতান, একজন বাদশার ছবি দেখতে পাচ্ছি। কেউ কি বলতে পারবে এনার নাম কি? ইনি হলেন নবাব শায়েস্তা খাঁ। ইনার আমলে, ইনার শাসন আমলে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। তোমরা অনেকে হয়তো এই ক্লাসটি বিভিন্ন অনলাইন স্কুলে আমার ক্লাস দেখতে পাবে, দেখলেও আজকে কিন্তু কিছু ব্যতিক্রমী আছে। আমি এই জন্য বলছি খুবই ইম্পর্টেন্ট ক্লাস। তো একটু মনোযোগ দিয়ে দেখবে। রাহাত 104, ধন্যবাদ রাহাত। শেয়ার করো, ক্লাসটি শেয়ার করো, এবং যারা আছে তোমার ফ্রেন্ড কমার্সের বিশেষ করে তাদেরকে বলো আমাদের গ্রুপে আলোচনা করতে পারো যে ক্লাস চলছে। তো এই ব্যক্তির, এই নবাব শায়েস্তা খাঁর আমলে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। এখন দেখো বর্তমানে 1 কেজি চালের দাম কত যদি প্রশ্ন করি। অনেকে অনেক চালের উপর ভিত্তি করে দাম হয়, তাই না? আমরা ধরে নিলাম অ্যাভারেজ, সর্বনিম্নটা ধরে নিই, যে ধরে নিলাম 30 টাকা। 1 কেজি চাল যদি বর্তমানে 30 টাকা হয়, তাহলে 8 মণের দাম কত হবে? একটু আমরা ক্যালকুলেটর দিয়ে করে নেব। তোমরা ক্লাস চলাকালীন একটু মনোযোগ দিবে, কোনো কাজ করতে হবে না, কারণ এটা ভিডিও ক্লাস, পরে আবার রিপিট করে দেখতে পারবে। আর আমি তো বললাম যে সবগুলো স্লাইড ইমেজ আকারে দিয়ে দেব। তো আমরা দেখি 30 গুণ 40 গুণ 80, 9000, সরি 40 গুণ 8, 9600 টাকা। 1 কেজি চাল যদি বর্তমানে 30 টাকা হয়, তাহলে 8 মণের দাম 9600 টাকা। এখন এখানে একটা প্রশ্ন আছে, আমি এই অনলাইন ক্লাসটা আরও একবার করতে গিয়ে যখন গিয়েছি তখন একটা প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম যে এখন 1 কেজি, তখন তো সের ছিল 40 সেরে 1 মণ। তা হ্যাঁ, কেজি আর সেরে একটু পার্থক্য আছে। 1 কেজি সমান 1.0717 সের। তো আমরা যদি সেরের হিসেবে যাই, যে তাহলে সেরের হিসেবে তখনকার সের ছিল, সেরের হিসেবে কত টাকা 8 মণ চালের দাম বর্তমান? আমরা দেখি 30 গুণন 40 গুণন 1.0717 ইন্টু 8, 30 টাকা প্রতি কেজি প্রতি সের। 40 1 মণ, 8 মণের দাম কত? 12,288 টাকা 32 পয়সা, মানে 32 পয়সা। আচ্ছা, এখন দেখো তাহলে আজকের আলোচনার বিষয় আমরা কি বুঝলাম। একটু যদি আমরা পিছনে যাই, হ্যাঁ, যে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত, সে 8 মণের দাম বর্তমানে 12,288 টাকা। তাহলে কি বোঝা গেল যে নবাব শায়েস্তা খাঁর আমল আর এখনকার সময়, নিশ্চয়ই সময়ের সাথে সাথে টাকারও মানের পরিবর্তন হয়েছে, তাই না? তো আজকের আলোচনার বিষয় অর্থের সময় মূল্য। এই ক্লাসটার শেষে আমাদের লাভ হবে কি, কি শিখতে পারবো আমরা, কি অর্জন করতে পারবো? আমরা অর্থের সময় মূল্যের সংজ্ঞা বলতে পারবো, অর্থের সময় মূল্য পরিবর্তনের কারণ কি, কেন পরিবর্তন হয় সময়ের সাথে সাথে, সেটা বলতে পারবো। অর্থের সমমূল্য নির্ণয়ের জন্য যে সূত্র, সেই সূত্রটা আমরা লিখতে পারবো, এবং অর্থের সমমূল্য নির্ণয় করতে পারবো ওই সূত্রটা প্রয়োগ করে। চলো সামনে যাই। দেখো অর্থের সময়মূল্য কি যদি প্রশ্ন হয়, সাধারণত এই অধ্যায়ের পরীক্ষায় যে প্রশ্ন থাকে সেখানে বলাই থাকে অর্থের সমমূল্য বলতে কি বোঝো, অর্থের সমমূল্য কি, এই জাতীয় প্রশ্ন থাকে সৃজনশীলে 1 নম্বরের জন্য। তখন তোমরা 1 নম্বরের মতো করে উত্তরটা লিখবে যে সময়ের সাথে সাথে
অর্থমূল্যের যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সমমূল্য বলে। এখন প্রশ্ন হলো যে কেন পরিবর্তন হয়, তাই না? পরিবর্তনটা হয় সুদের কারণে। যে সময়ে সুদের হার যত বেশি, সে সময় অর্থের মানও তত বেশি হয়। সুদের হারের কারণে, সুদের হারের পরিবর্তনের কারণে অর্থেরও সমমূল্যের পরিবর্তন হয়। ঠিক আছে? আচ্ছা, আমরা সামনে যাই। অর্থের সমমূল্য নির্ণয়ের সূত্র। অর্থের সমমূল্য নির্ণয় করার জন্য আমাদের এই সূত্রটা দরকার। তোমাদের বইতে দুটো সূত্র আছে, ভবিষ্যৎ মূল্যের জন্য একটা, বর্তমান মূল্যের জন্য একটা। তো আমি এখানে একটা সূত্র লিখছি, দেখো। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, একটা সূত্র লিখলাম। এফবি সমান ফিবি ইন্টু 1 প্লাস আই হোল পাওয়ার এন, একটাই সূত্র, কিন্তু ক্ষেত্র দুইটা। একটা হলো চক্রবৃদ্ধির, একবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে, আর একটা হলো একাধিকবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে। এখন বিষয়টা কি? বিষয়টা হলো কোনো কোনো সময় হিসাব হয় এরকম যে বছরে একবার সুদ ধরা হয়, আবার কখনো কখনো এমন হয় যে বছরে একাধিকবার, একবার না অনেকবার সুদ ধরা, প্রত্যেক মাস অন্তর, প্রতি 6 মাস অন্তর, প্রতি 4 মাস অন্তর, 3 মাস অন্তর, 2 মাস অন্তর, এটা হয়ে থাকে। তো সেজন্য যদি একবার চক্রবৃদ্ধি হয়, তার জন্য হবে বাম পাশে যে সূত্রটা আছে, সেই সূত্রটা, এই যে এই সূত্রটা। আর যদি একাধিকবার চক্রবৃদ্ধি হয়, সেক্ষেত্রে হবে এই সূত্রটা। এই একটা সূত্র দিয়েই বর্তমান এবং ভবিষ্যৎ মূল্য দুটোই নির্ণয় করতে পারবে। আমি প্রথমে বলেছিলাম যে আমি ধরে নিলাম আজকের এই ক্লাসটি সম্পূর্ণ নতুন। মনে করো যে আমি তোমাদেরকে নবম দশমে কোনো ক্লাসই করে নেই অর্থের সমমূল্যের উপরে, আজকে নতুন। তুমি আজকে থেকেই ইনশাল্লাহ এই ক্লাসটা দেখার পরে তোমার পুরোপুরি অধ্যায়টা আয়ত্তে চলে আসবে। এটা স্ন্যাপ নেওয়ার দরকার না, আমি ইমেজ আকারে দিয়ে দেবো। এখানে একটু বলে দিই যে এই সূত্রের ব্যাখ্যা নিচে দেওয়া আছে। সূত্রের ব্যাখ্যাটা কি? এফবি সমান ফিউচার ভ্যালু, ফিবি সমান প্রেজেন্ট ভ্যালু, আই ইন্টারেস্ট, এন নাম্বার অফ পিরিয়ড বা মেয়াদের সংখ্যা। বাংলা সহ লিখে দিলাম, ডান পাশে বাংলা আছে। এমতে মাল্টিপল সাইকেল, এমটা কোথায় আছে? যে ডান পাশের সূত্রে আছে এম। এমটা কি? একাধিক চক্রবৃদ্ধি সংখ্যা। ঠিক আছে, সামনে যাই। এখন আমরা এই সূত্রের প্রয়োগ, একটু আগে যে সূত্রটা আমরা দেখলাম, সেই সূত্রের প্রয়োগ, এই যে সূত্রটা দেখলাম, একটা সূত্র বললাম, সেই সূত্রের প্রয়োগ আমরা দেখব। দেখো, একটা উদ্দীপক আছে, শতকরা বার্ষিক 10% হার সুদে 5,000 টাকার 5 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত? অর্থাৎ তোমার কাছে এখন 5,000 টাকা আছে, তুমি 10% সুদে কোনো ব্যাংকে রাখবে বা কাউকে দিলে 5 বছর পরে তুমি কত টাকা পাবে? এ হলো প্রশ্ন। এখন তুমি সূত্র জানো, ভবিষ্যৎ মূল্য সূত্র তুমি একটু আগে দেখেছো, এই যে এফবি সমান ফিবি ইনটু 1 প্লাস আই হোল পাওয়ার এন। এখন উদ্দীপক দেখার পরে তোমাকে বুঝতে হবে যে আমার এটা কি বছরে একবার চক্রবৃদ্ধি না একাধিকবার। ঠিক আছে, বার্ষিক বলছে, বার্ষিক বললে একবারই হয়। মনে করো বার্ষিকও বলে না, বলছে শতকরা 10% হার সুদে, তবু তুমি ধরে নিবে যে বার্ষিক। এই ছাড়া যদি অন্য কোনো কথা থাকে, 6 মাস অন্তর, 2 মাস অন্তর, 4 মাস অন্তর, 3 মাস অন্তর বা প্রতি মাসে, তখন হবে ডান পাশের সূত্রটা, এই যে এই সূত্রটা, ডান পাশের এই সূত্রটা। আর যদি একবার হয় তাহলে বাম পাশের সূত্রটা, এফ ইকুয়াল পিবি ইনটু 1 প্লাস আই হোল পাওয়ার এন। ওকে, তো এখন আমরা বুঝতে পারলাম যে শতকরা বার্ষিক 10% হার সুদে 5,000 টাকার 5 বছর পরে ভবিষ্যৎ মূল্য কত। অর্থাৎ আমার কাছে বছরে একবার চক্রবৃদ্ধির যে নিয়ম সেটা বলা হয়েছে। এখানে বছরে একবারই সুদের হার হিসাব হয়। তো সূত্রের যে যে উপাদানগুলো আমার দরকার, এফবি, ফিবি, আই, এন, এগুলো আমি একটু আমার উদ্দীপক থেকে নিয়ে আসি। দেখো, এখানে ফিবি ইকুয়াল 5,000 টাকা,
পিভিটা কি? প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য। তোমার কাছে আছে 5,000 টাকা। আই সমান 10%, সুদের হার 10%। 10%কে তুমি ভগ্নাংশে নিয়ে আসছো, দশমিক ভগ্নাংশে নিয়ে যাবো আমরা। 10% এ কথার অর্থ হলো 100/10। এটাকে ভাগ করলে 0.1 অথবা 0.10। ক্যালকুলেটরে হয়তো 0.1 আসবে, কারণ ডান পাশের এই শূন্যটা ভ্যালু কম। আচ্ছা, তাহলে আমরা আই সমান পেলাম 0.10। এন সমান, এনটা হলো কি? নেট পিরিয়ড, টোটাল মেয়াদ কত বছর? 5 বছর। ওকে, সূত্রে যা যা আমার দরকার তা তো আমি পেয়ে গেলাম। এফবিটা কিন্তু আমি পাই নাই। এফবিটা আমাকে বলছে, প্রশ্ন করছে যে ভবিষ্যৎ মূল্য কত, অর্থাৎ আমার লক্ষ্য হলো এফবিটা বাহির করা, তাহলে বা নির্ণয় করা। সেই ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের জন্য আমার যা যা দরকার আমি তা পেয়ে গেলাম। সিবি আই এন, এটা কোথায় পেলাম? সবগুলো উদ্দীপকে আছে। ঠিক আছে, আমরা জানি, এবার আমরা সূত্রে যাব। আমরা জানি এফভি সমান সিভি ইন্টু 1 প্লাস আই হোল পাওয়ার এন। এখন তুমি কি কাজ করবে? ডান পাশ থেকে শুধু মানটা বসাবে, কোনো কাজ নাই। ইয়াসিন জিহাদ, রোল 147, ঠিক আছে, ধন্যবাদ। এখন আমরা কি করব? মান বসাবো শুধু। দেখো ফিবির মান কত আছে? 5,000 টাকা। 1, আয়ের মান 0.10, এন এর মান 5। কোনো কাজ করে নেই, যা যা তুমি ডান পাশে লিখছ তাই শুধু মান বসাইছি, অন্য কোনো কাজ নাই, বাড়তি কোনো কাজ নাই। তোমাদের কাছে কেন জানি না অর্থের সমূল্য অধ্যায়টা খুবই কঠিন মনে হয় অনেকের কাছে, দেখি তো, বিশেষ করে দশম শ্রেণীতে দেখা হয়েছে। উদ্দীপক থেকে তুমি তোমার কাঙ্ক্ষিত উপকরণগুলো নিয়ে আসবে, সূত্রের যা যা উপকরণ আছে আনলাম, এইবার সূত্রটা লিখলাম, শুধু মানটা বসালাম, কোনো কাজ করে নেই। এবার একটু কাজ করব। এবার কি কাজ করব? ব্র্যাকেটের ভিতরে কাজ করব। ঠিক আছে, ব্র্যাকেটের ভিতরে একের সাথে 0.10 যোগ করতে হবে। শুধু এই কাজটুকু করবো, বাকিগুলো যেভাবে আছে সেভাবে থাকবে। দেখো যোগ করার পরে কি হয়েছে? 1.10, বাকি কোনো কিছুতে আমি কাজ করে নিই। এইবার কাজ কি? এবার কাজ হলো ব্র্যাকেটটা, বন্ধনীটা তুলে দেওয়া। কীভাবে দেব? 1.10 উপরে পাওয়ার আছে 5। এই কথার অর্থ কি? 1.10 5 বার গুণন, মানে 1.10 পূরণ 5, এটা না। 1.10 গুণ 1.10 গুণ 1.10 গুণ 1.10 গুণ 1.10, 5 বার। তো এটাকে তোমরা এভাবে না করে ক্যালকুলেটর ব্যবহার করবে। ক্যালকুলেটর ব্যবহার করলে কি পাবে? 1.61051, এই রেজাল্টটা তুমি পাবে। ঠিক আছে, কোনো কাজ করে না। দেখো একেবারে লাইন বাই লাইন, খুব ইজি। তোমরা ভিডিওটা আবার দেখে নেবে পরে, আমি আর পেছনে যাব না। এবার কাজ কি? 5,000 সাথে 1.61051 গুণ করা। গুণ করে দাও, 8,052 টাকা 55 পয়সা, মানে 55 পয়সা। এটা হলো 5,000 টাকার 10% হারে 5 বছর পরের ভবিষ্যৎ মূল্য। অর্থাৎ 10% সুদে 5,000 টাকার 5 বছর পরের মূল্য হবে 8,052 টাকা 55 পয়সা, 55 পয়সা। তোমরা ভিডিওটি পরে আবার দেখবে। আমরা আরেকটা সূত্রের প্রয়োগ করব, এই সূত্রটার আরেকটা প্রয়োগ করব আমরা। যাই সামনে, দেখো একই কাজ, শুধু টাকার অঙ্কটা চেঞ্জ হয়েছে। তোমরা শুনে থাকবে যে অঙ্ক টিচাররা বলে থাকেন যে ফিগার চেঞ্জ। আসলে কি ফিগার মানে এটাই, কাঠামোটা চেঞ্জ হয়ে গেছে। একটু আগে যেটা ছিল সেটা একটু দেখে নিই আমরা। 5,000 টাকা, দেখো শতকরা বার্ষিক 10% হার সুদে 5,000 টাকার 5 বছর পরের কথা বলছে। আর এখন যে অঙ্কটা 10% সুদে বর্তমান 100 টাকার, শুধু 5,000 টাকার জায়গায় 100 টাকা হয়েছে। 5,000 টাকার 5 বছর পরের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। আমার মনে হয় যে এমন কেউ নেই যে বিষয়টা বুঝবে না। একেবারে যে কিছুই বুঝে না, শুধু কথা বোঝে, সে এটা বুঝবে।
কারণ তোমাকে শুধু 5,000 টাকার স্থলে 100 টাকা বলছে, যেখানে যেখানে 5,000 টাকা আছে লেখা এর আগের অঙ্কে, এই যে এখানে যত জায়গায় 5,000 টাকার কথা বলা আছে, এখন তুমি তত জায়গায় লিখবে 100 টাকা। দেখো কয় জায়গায় আছে, আমি একটু দেখাই। এ এক জায়গায় ফিবি সমান 5,000 টাকা, এ এক জায়গায় 2 3 4, 4 জায়গায় লেখা আছে 5,000। আমি 4 জায়গায় পরিবর্তন করব। দেখো একটু দেখো, এখানে ফিবি সমান 100 টাকা, আয় সমান 10%, 100/10 0.10। এরপরে এন সমান 5। এখন দেখো বলছিলাম 4 জায়গা পরিবর্তন। আদান চলছে তো আমি কথা বন্ধ রাখবো, তোমরা একটু দেখো ভিডিওটি। আচ্ছা, তোমরা নিশ্চিত মধ্যে দেখে নিয়েছো যে আমি কিভাবে 5,000 টাকার স্থলে 100 টাকা লিখছি এবং কিভাবে কাজ করেছি। হ্যাঁ, এবার আমরা আরেকটা প্রয়োগ দেখি, আরও একটা প্রয়োগ, একই কাজ। দেখো এখানে কি বলছে, এখানেও 10% সুদ আছে, 5 বছর পর তাও আছে, 5 বছর আছে। তবে এর আগের অঙ্কে যেটা ছিল বলছে বর্তমান 100 টাকার 5 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত টাকা, আর এখন বলছে 5 বছর পরের 100 টাকার বর্তমান মূল্য কত টাকা। এই জায়গায় আসে আমাদের গন্ডগোল হয়। আমরা যারা বুঝি না বলি তাদের সমস্যাটা হলো এই জায়গায়, কথাটা বুঝি না, অন্য কিছু না। হ্যাঁ, মনে করো তোমার কাছে এখন 100 টাকা আছে, তুমি তোমার এক বন্ধুকে ধার দিলে 100 টাকা, সে তোমাকে বলছে যে আমি 2 দিন পরে দিয়ে দিব। তাহলে এখন 100 টাকা তোমার কাছে আছে, বন্ধুকে দিলে 100, 2 দিন পরে সে দিবে, 2 দিন পরের টাকাটাও 100 টাকা। কিন্তু যদি এমন হয় যে আমি তোমাকে এখন 100 টাকা দিলাম, তুমি 10 দিন পরে আমাকে 110 টাকা দিবে, এটা হলো এখনকার 100 টাকার 10 দিন পরের ভবিষ্যৎ মূল্য 110 টাকা। এবার আসো, শর্ত যদি তুমি জুড়ে দাও যে বন্ধু বললো আমাকে কিছু টাকা দাও, তুমি বললো যে কত টাকা, তখন বন্ধু তোমাকে প্রশ্ন করলো যে তুমি আমাকে কত টাকা দিতে পারবে। এবার তুমি বললে যে আমি তোমাকে তোমার ক্যাপাসিটি অনুযায়ী দেব, তুমি আমাকে 10 দিন পরে 120 টাকা দেবে, এখন কত নেবে? কথা বুঝে আসছে? 10 দিন পরে 120 টাকা দিবে, এখন কত দিবে, এখন কত নেবে আমার থেকে? আচ্ছা, আর একটু সহজ করে, এটা একটু কঠিন হয়ে গেছে। মনে করো তুমি এখন ক্লাস 10-এ পড়ো, হ্যাঁ, তোমার বাবা বললো যে তুমি যদি পাস করো, এসএসসি পাস করো, তোমাকে একটা মোটরসাইকেল কিনে দেবো 2 লাখ টাকা দামের। কত টাকা দামের বলছে? 2 লাখ টাকা দামের একটা মোটরসাইকেল তোমাকে কিনে দেবে, একটা হুন্ডা। তো এখন তুমি আমাকে বলো তো, এই বাবা এই কথা বলার পরে তুমি কি বুঝতে পারলে? একজন ফিনান্সের শিক্ষার্থী হিসেবে তুমি কি বুঝতে পেরেছো? যে তোমার বাবার কাছে এখন 2 লাখ টাকা আছে সেটা, নাকি 2 বছর পরে 2 লাখ টাকা দিয়ে তোমাকে কিনে দেবে? 2 বছর পরে, এই যে 2 বছর পরে 2 লক্ষ টাকা, সেটা হলো 2 বছর পরে ভবিষ্যৎ মূল্য, অর্থাৎ ওইটা হলো ভবিষ্যৎ মূল্য। বাবা তোমাকে ভবিষ্যৎ মূল্য বলে দিয়েছে যে 2 লক্ষ টাকা। এখন তোমাকে বলার পর বাবা চিন্তা করলো
2 বছর পর আমি 2 লক্ষ টাকা কোথায় পাবো? তার জন্য কি করতে হবে? কিছু টাকা আমাকে ব্যাংকে জমা করতে হবে। তো ব্যাংকের নিয়ম অনুযায়ী এই ধরো এই নিয়ম, ব্যাংক বললো যে 10% সুদ দেবো, 5 বছর রাখবেন বা 2 বছর, তোমার বাবা যেহেতু বলছে 2 বছর, 2 বছর পর আপনাকে 2 লক্ষ টাকা আমরা দিয়ে দেবো। তাহলে এখন তুমি ফিনান্সের ছাত্র হিসাবে তোমাকে হিসাব করতে হবে যে বাবা তাহলে ব্যাংকে কত টাকা জমা রাখবে। কথা বুঝে আসছে? বর্তমান মূল্য আর ভবিষ্যৎ মূল্যের তফাৎটা এই জায়গায়। একটু আগে যে অঙ্কটা তোমরা দেখেছো সেটা হলো তোমার কাছে এখন 100 টাকা আছে, 10% সুদে 5 বছর পরে তুমি কত টাকা পাবে। আর এখন যে প্রশ্নটা সেটা বলছে তুমি 5 বছর পরে পাবে 100 টাকা, এখন তুমি কত টাকা কোথাও জমা দিতে হবে, মানে এখন সেই 5 বছর পরের 100 টাকার এখনকার মূল্য কত। তো আমি তোমাকে একটা সূত্র শিখিয়েছি, বর্তমান মূল্যের সূত্র কিন্তু আমি তোমাকে শেখাই নাই, আমি তোমাকে শিখিয়েছি একটাই সূত্র। তো সেই সূত্র অনুযায়ী তুমি একটু আগে যেভাবে করেছো 2টা প্রয়োগ সেভাবেই ভিডিওটা পরে আবার দেখে নিও। দেখো এখানে এফভি সমান, এখানে ফিবি বলা নাই, ফিবি তোমাকে নির্ণয় করতে হবে। এখানে এফভি কত? এফভি 100 টাকা, অর্থাৎ 5 বছর পরে তুমি পাবে 100 টাকা। আই 10% আগের মতোই আছে, একই রকম। এনও আগের মতো আছে 5 বছর, শুধু কাজটা একটু ভিন্ন। দেখো আমরা জানি এফভি সমান ফিবি ইন্টু 1 + i হোল পাওয়ার n। আমি তোমাকে প্রথমেই বলেছি যে একটা সূত্র 2টা রূপ, বছরে একবার একাধিকবার, কিন্তু 2টা সূত্র আমি তোমাকে শিখাইনি। একটা সূত্রে 2টা রূপ শিখিয়েছি, আলাদা আলাদা 2টা সূত্র বলি নাই, বর্তমান মূল্যের একটা, ভবিষ্যৎ মূল্যের একটা, এটা বলি নাই। তোমাকে শুধু বলেছি ভবিষ্যৎ মূল্যের সূত্রটা। তো সেই ভবিষ্যৎ মূল্যের সূত্র থেকে তুমি কিভাবে বর্তমান মূল্য নির্ণয় করবে, কৌশলটা একটু দেখো। তুমি উদ্দীপক থেকে যা যা উপকরণ দরকার তা তুমি ডান পাশে পেয়ে গেছো, তাই না? এই যে সব পেয়ে গেছো। আসো মান বসাই দিই। এফবি সমান 100, ফিবি আমরা জানি না 1, আয়ের মান 10, 0.10, এনের মান 5। ঠিক আগের মতো একেবারে প্রথম 2টা অঙ্ক যেভাবে দেখিয়েছি সেই রকম। শুধু এখানে বাড়তি কাজ হলো কি, ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটা হলো তখন আমরা ডান পাশে ফিবির মান লিখেছি, এখন বাম পাশে এফবির মানটা আমরা জানা আছে সেটা লিখছি। ফিবি জানি না, ফিবি যেভাবে আছে সেভাবে থাকবে। ওকে, কাজ কি করলাম? শুধু ব্র্যাকেটের ভিতরে কাজ করলাম, যোগের কাজটা, অন্য কোনো কাজ করিনি। তোমরা যখন পরবর্তীতে ভিডিওটি দেখবে প্রয়োজনে ডাউনলোড করে নিয়ে পজ করে দেখবে। ওকে, আগের মতো সূচকের কাজটা করেছি, 1.10কে 5 বার গুণ করেছি, সেম রেজাল্ট। এখন কি কাজ করেছি? এখন দেখো আমার দরকার ফিবি এর মান, ফিবিটাকে সিঙ্গেল করতে হবে, ফিবির সাথে কোনো যোগ বিয়োগ ফুরন বা কেউ থাকবে না। তো এখন ফিবির সাথে দেখলাম যে 1.61051 গুণ অবস্থা আছে, সেটাকে আমি পক্ষান্তর করলাম, বাম পাশে নিয়ে আসলাম। পক্ষান্তর করতে হলে চিহ্ন পরিবর্তন করতে হয়, এটা তোমরা জানো বীজগণিতের নিয়ম অনুযায়ী। এপাশে গুণ অবস্থা আছে, এপাশে এসে সে ভাগ চিহ্ন। এখন 100কে 1.61051 দিয়ে তুমি ভাগ করো, দেখো কত হয়, 62.09। এটা হলো তোমার ফিবি। আর এই ফিবিটা কি? বর্তমান মূল্য। কেমন? তাহলে কি বুঝলাম? যে 10% সুদে 5 বছর পরের 100 টাকার বর্তমান মূল্য 62.09 টাকা। না বুঝলে রিপিট করবে। এবার দেখো প্রাসঙ্গিক কিছু আলোচনা করি। ওই যে একাধিকবার চক্রবৃদ্ধির কথা বলেছিলাম, এখন একাধিকবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে কোন শব্দ ব্যবহার করলে এম সমান কত হবে, এইটা নিয়ে একটা ঝামেলা বাজে। যখন তোমরা অঙ্ক করতে যাবে তখন তোমরা অনেকেই বুঝে উঠতে পারো না যে এখানে এম সমান কি 2 হবে, না 5 হবে, না 12 হবে, বুঝতেছি না কীভাবে হয়। এমের মানটা কি? এমটা হলো চক্রবৃদ্ধির সংখ্যা, যে বছরে কতবার চক্রবৃদ্ধি। তো যখন প্রশ্ন বা উদ্দীপকে যখন শব্দ ব্যবহার করে, আমরা শব্দ বুঝি না বলেই পারি না, ঠিক আছে? তো দেখো কি কি শব্দ থাকতে পারে। প্রথম হলো ষান্মাসিক, এই শব্দটা থাকতে পারে। এ কথার অর্থ হলো প্রতি 6 মাস অন্তর, সেক্ষেত্রে এম এর মান হবে 2। চৌমাসিক প্রতি 4 মাস অন্তর, এম এর মান হবে 3। ত্রৈমাসিক প্রতি 3 মাস অন্তর, এম এর মান হবে 4। দ্বিমাসিক প্রতি 2 মাস অন্তর, এম এর মান হবে 6। মাসিক প্রতি 1 মাস অন্তর, এম এর মান হবে 12। কোনো স্ন্যাপের দরকার নেই, দিয়ে দেব ইমেজ।
আচ্ছা দেখো, প্রাসঙ্গিক আরেকটা আলোচনা আছে, সেটা হলো অনেক সময় কি হয়, উদ্দীপকে পরীক্ষার প্রশ্ন যেটা থাকে যে দুইটা প্রকল্প দেয় বা দুইটা ব্যাংকের নাম দেয়, হ্যাঁ, দিয়ে বলে যে কোন ব্যাংকে টাকা রাখার লাভজনক। তখন আমরা সেটা কীভাবে করব? দেখো, যেই ব্যাংকেই টাকা রাখা লাভজনক হোক না কেন, সেজন্য তো আমাকে ভবিষ্যৎ মূল্য জানতে হবে, দুইটারই ভবিষ্যৎ মূল্য জানা দরকার। আবার প্রশ্ন যদি এমন হয় যে দুইটারই ভবিষ্যৎ মূল্য বা একটার ভবিষ্যৎ মূল্য বলে দিয়েছে, একটার বর্তমান মূল্য বের করতে হবে, সেক্ষেত্রে একটু ব্রেইন স্টর্মিং করতে হবে। এটা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তবে এখন শুধু এটাই বলি, আমি যে বাড়ির কাজটা দেবো সে বাড়ির কাজ এটার উপরে থাকবে, এবং ওই বাড়ির কাজ নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। আগামী বৃহস্পতিবার আবার ফিনান্স ব্যাংকিং ক্লাস হবে, একটু ঘোষণা দিয়ে রাখলাম। তো দেখো, একাধিক প্রকল্পের ক্ষেত্রে লাভজনক প্রকল্প নির্ণয় করতে হলে সেক্ষেত্রে কীভাবে নির্বাচন করব? দুটো সিদ্ধান্ত নীতি আছে। এক হলো যদি মেয়াদ একই হয়, সমমেয়াদ, মানে মেয়াদ যদি একই হয়, দুইটা প্রকল্প দুইটাতেই 5 বছর মনে করো, সমবর্তমান মূল্য, দুইটারই বর্তমান মূল্য একই টাকা, মনে করো 5,000 টাকা, যেই প্রকল্পের ভবিষ্যৎ মূল্য বেশি, তখন প্রশ্ন হতে পারে স্যার দুইটাতেই মেয়াদও 5 বছর, টাকাও 5,000 টাকা, তাহলে কীভাবে ভবিষ্যৎ মূল্য বেশি হবে? ওই যে সুদের হারের কারণে, একটা প্রকল্পে হয়তো সুদের হার 10%, আরেকটা প্রকল্পে 12%। তো যে প্রকল্পের ভবিষ্যৎ মূল্য বেশি সে প্রকল্প গ্রহণযোগ্য। যদি এমন মনে হয় যে একটা প্রকল্পে 10%, একটা প্রকল্পে 12%, তাহলে তো 12%ই লাভজনক। হ্যাঁ, কিন্তু কথা আছে, একটা প্রকল্প 10% সেটা হয়তো বার্ষিক, একটা প্রকল্প 12% সেটা হয়তো প্রতি 2 মাস অন্তর। সেক্ষেত্রে ওই যে ডান পাশের যে সূত্রের স্লাইডটা দেখলে বুঝবে ডান পাশের সূত্রটা ব্যবহৃত হবে। আচ্ছা, দ্বিতীয় সিদ্ধান্ত নীতি কি? তার বিপরীত সিদ্ধান্ত। যদি সমমেয়াদে সমভবিষ্যৎ মূল্য হয়, তাহলে যে প্রকল্পের বর্তমান মূল্য কম সে প্রকল্প গ্রহণযোগ্য। এই দুটো সিদ্ধান্ত নীতি তোমরা যখন পরীক্ষার সময় লিখবে, সমাধান দিতে গেলে সিদ্ধান্ত নীতিটা আগে লিখবে, তারপরে সিদ্ধান্ত দেবে। আমি তো সরাসরি ক্লাসও এগুলো বলেছিলাম, এখন লাইভ ক্লাস, অনলাইন ক্লাস, সেখানেও বলছি। এই কারণে আমার ক্লাসটাতে শুধু আমার স্টুডেন্টরা দেখেছে, এখন তো সারা দেশে ছড়িয়ে গেছে। তো যারা এই বিষয়টা হয়তো জানে না, আমার বিশ্বাস যে টিচার অবশ্যই বলেছেন, কিন্তু কেউ যদি ক্লাসে অ্যাবসেন্ট থাকে সেটাও নিশ্চয়ই জানে না, তার জন্য এই ক্লাসটা। সিদ্ধান্ত নীতি আগে লিখবে, দুইটা অঙ্ক করার পরে তুমি লিখবে সিদ্ধান্ত নীতি। তোমার অঙ্কের রেজাল্ট কী, গ এবং ঘতে তো অঙ্ক থাকে, সে দুটো অঙ্কের রেজাল্ট কী, তুমি কি ভবিষ্যৎ মূল্য নির্ণয় করেছো না বর্তমান মূল্য নির্ণয় করেছো? যেটা নির্ণয় করবে তার উপরে সিদ্ধান্ত দেবে। মনে করো তুমি ভবিষ্যৎ মূল্য নির্ণয় করেছো দুইটা অঙ্কতেই, এখন তুমি সিদ্ধান্ত নীতি লিখবে যে সমমেয়াদে সমবর্তমান মূল্যে যে প্রকল্পের ভবিষ্যৎ মূল্য বেশি সে প্রকল্প গ্রহণযোগ্য। এরপরে সিদ্ধান্ত দিবে যে আমি দেখতে পাচ্ছি যে আমার এই প্রকল্পের ভবিষ্যৎ মূল্য এত টাকা, এই প্রকল্পের ভবিষ্যৎ মূল্য এত টাকা, এবং উভয়ের বর্তমান মূল্য ও মেয়াদ একই, সুতরাং সিদ্ধান্ত নীতি অনুযায়ী অমুক প্রকল্পটি গ্রহণযোগ্য। আবার যদি তুমি দুই প্রকল্পের বর্তমান মূল্য নির্ণয় করো, সেক্ষেত্রে একই রকম কথা লিখবে, যে আমি সিদ্ধান্ত নীতি আগে লিখে দিবে, তারপরে বলবে যে আমরা দেখতে পাচ্ছি যে অমুক প্রকল্পে বর্তমানে এত টাকা জমা দিতে হয়, অমুক ব্যাংকে বর্তমানে এত টাকা জমা দিতে হয়। তো সিদ্ধান্ত নীতি অনুযায়ী যে প্রকল্পের বর্তমান মূল্য কম সেই প্রকল্পটি গ্রহণযোগ্য। ক্লাসের একেবারে শেষ প্রান্তে, দুপুরবেলায় বিরক্তি বোধ করছো এবং নামাজের সময়, আমি শেষ করে দিচ্ছি কিছু প্রশ্ন দিয়ে। তো প্রশ্ন তো এখন এখানে সরাসরি উত্তর দেওয়ার মতো স্টুডেন্ট 2-3 জন আছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু তারপরেও প্রশ্নগুলো দিয়ে দিলাম উত্তর সহ, তুমি একটু দেখে নিবে। স্লাইড তো বলছি, স্ক্রিনশট দেওয়ার দরকার নেই, ইমেজ আকারে পেয়ে যাবে। অর্থের সমমূল্য কী? সময়ের সাথে সাথে অর্থমূল্য পরিবর্তন। অর্থের সমমূল্য পরিবর্তনের কারণ কি? সুদের হারের পার্থক্য। ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রটি AB = FB × 1 + I হোল পাওয়ার n। এখন যদি প্রশ্ন হয় যে এখান থেকেই ভবিষ্যৎ মূল্যের সূত্রটি থেকে বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রটি তৈরি করো, কীভাবে করবে? দেখো কীভাবে করবে। এই জাস্ট ফিবির সাথে যে 1 + I হোল পাওয়ার n গুণ অবস্থা আছে সেটাকে এই পাশে নিয়ে এসে ভাগ করে দেবে। হ্যাঁ, ভাগ করে দেবে। অথবা বইতে যেভাবে আছে, এই যে ফিবি, এই কথার অর্থ এখানে যে কথা, এখানেও সে একই কথা। এখানে বলছে ভবিষ্যৎ মূল্যকে 1 + I হোল পাওয়ার n দ্বারা ভাগ করলে বর্তমান মূল্য পাওয়া যাবে, সেখানেও একই কথা বলছে।
যে বর্তমান মূল্য হবে কার সমান, ভবিষ্যৎ মূল্যকে 1 যোগ i হোল পাওয়ার n দিয়ে ভাগ করলে। ওকে, আমি আশা করছি যে তোমরা ক্লাসটি যখন আবার দেখবে, এই ক্লাস দেখার পরে অর্থের সমমূল্য সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না, কোনো দ্বিধা সংশয় কিছুই থাকবে না। যদিও থেকে এরপরেও যদি মনে করো যে কোথাও বুঝতে সমস্যা হয়েছে, এই ক্লাসের ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখবে। এছাড়া আমার শিক্ষার্থী যারা আছে তারা তো কন্ট্যাক্ট নাম্বার আছে, মেসেঞ্জার গ্রুপ আছে। হ্যাঁ, দেখো ক্লাস 10-এর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি যে তোমাদের কল্যাণে অনেক কিছু করেছি, বিশেষ করে মেসেঞ্জার গ্রুপটা। আমি চাচ্ছি যে তোমরা ওখানে নিজেরা নিজেদের মধ্যে পাঠ নিয়ে আলোচনা করবে, বিভিন্ন ক্লাস নিয়ে, ক্লাসে যদি বুঝতে সমস্যা না হয় সেগুলো নিয়ে আলোচনা করি। তো একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, এই বাড়ির কাজটা দিয়েই আমি আবার বৃহস্পতিবারে শুরু করব। এই ক্লাসটা শুধু আমি রেজাল্টটা নিব সবার থেকে। ওই দিন ক্লাসে আসলে প্রথমে জিজ্ঞাসা করবো যে সবাই রেজাল্ট কমেন্ট করো, আমাকে শুধু রেজাল্টটা বলে দিবে, আমি আমার রেজাল্টের সাথে মিলিয়ে দেব, কেমন? এরপরে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।